স্বজন হারান আপনার ব্যাপার আপনার ভিতরে আছে। আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীটা আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে, রিবেল গ্রুপ, সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম, এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে। আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথেও আমার মহাপরিচালক কথা বললেন, তখনও শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে। আমার সাথে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএমও আমাকে বলছে জানান 46 ব্রিগেড থেকে 2টা ব্যাটালিয়ন মুভ করছে, যা একটু অপেক্ষা করো। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার মতো না তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তারা কি কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এখন থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায় মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে 20 থেকে 30 জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল। ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাক অ্যামুনিশন নিয়ে ফায়ার করছিল। 10 থেকে 15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন নিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তরুণ তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই, বাইরে থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে। কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি পাওয়ার যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা টিম পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা প্ল্যাটুন যদি যেত, ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসার গুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আরো কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ সিস্টেমের দরকার কেন? যে যান অন্য দেশকে লিঙ্ক না করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, শপথ দিয়েছি আমরা, জলের চলে আকাশে যখনই আদেশ করার সাথে গেছি, আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল সেনাবাহিনী, তোরা সেনাবাহিনী অফিসার তোদেরকে সবাইকে মারবো। এই সেনাবাহিনীর অফিসারের বিজনেস কারা ঢুকেছে আপনার রাজনীতিবিদরা। তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে, আইএমএফ ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তাহলে ওই সময় 3 জন যদি না থাকত তাহলে এই দেশের কি হতো? আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে। যদি ওই সময় আমার সেনাবাহিনীরা বিডিআররা যদি সহযোগিতা না করত, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো? 111-এর পরে কি হতো? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসারের উপরে। আমরা কি দোষ করেছি? আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে? একটা একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, তোমাদের সুযোগ সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন আপনি
কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে করে আপনাদের সংসদ সদস্যদের এত অন্তর্জালা সেনাবাহিনীর উপরে? কেন বলেন না মাননীয় প্রধানমন্ত্রী? কেন সংসদে শুনতে হবে? আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আমরা কি ভাই তোমরা একটু চুপ করো, একটু চুপ